একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5,20 লাখ। দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ, জনসংখ্যা প্রায় 1,10 লাখ। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী, জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউ। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। মোসাদের ভয়, ইরানের অটল সংকল্প। কেন পারমাণবিক ইস্যুতে ইরান এখনও মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কিছু দেশ শুধু রাষ্ট্র নয়, তারা একটি ধারণা। ইরান ঠিক তেমনই একটি দেশ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া একটি বক্তব্য দিয়েছেন যা নতুন করে আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে। তার দাবি ইরান সুযোগ পেলে আবার পারমাণবিক কর্মসূচি চালু করবে, আর ইসরায়েল ও আমেরিকা মিলে সেটা ঠেকানোর দায়িত্ব নেবে। কিন্তু প্রশ্ন হলো ইরান কি সত্যিই পরাজিত, নাকি এই বক্তব্যের আড়ালে লুকিয়ে আছে গভীর ভয়? মোসাদের বক্তব্য আসলে কি বোঝায়? বার্নিয়া বলেছেন ইরানের হৃদয়ে এখনো পারমাণবিক বোমা তৈরির চিন্তা ধুকপুক করছে। এই কথার মধ্যে লুকিয়ে আছে আসল সত্য। যদি ইরানের পারমাণবিক কর্মসূচি সত্যিই ধ্বংস হয়ে যেত তাহলে মোসাদ প্রধানকে এমন বক্তব্য দিতে হতো না। বরং এই বক্তব্য প্রমাণ করে ইরানের সক্ষমতা এখনও ইসরায়েলকে অস্বস্তিতে রাখছে। 12 দিনের যুদ্ধ, শক্তি বনাম দৃঢ়তা। জুন মাসে ইসরায়েল হঠাৎ করে ইরানের ওপর সামরিক অভিযান চালায়। পরে আমেরিকাও যোগ দেয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। নিহত হন ইরানের পারমাণবিক বিজ্ঞানী, সামরিক সদস্য এবং সাধারণ মানুষ। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ইরান পাল্টা জবাব দেয়। ইসরায়েলেও প্রাণ হারায়, ইসরায়েলেও প্রাণহানি হয়। অর্থাৎ ইরান চুপ করে বসে থাকেনি। এই 12 দিনের সংখ্যা দেখিয়ে দিয়েছে ইরান শুধু প্রযুক্তির দেশ নয়, ইরান মানে প্রতিরোধের নাম। পারমাণবিক কর্মসূচি অধিকার না অপরাধ? ইরান বারবার বলছে পারমাণবিক শক্তি অর্জন করা তাদের আইনগত অধিকার। তাদের যুক্তি পরিষ্কার, যখন অনেক দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে তখন ইরান কেন পারবে না? ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে এমন অভিযোগ তারা বারবার অস্বীকার করেছে। কিন্তু ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো এই দাবিতে সন্দেহ প্রকাশ করে যাচ্ছে। এখানেই দ্বন্দ্ব।
ইরান কেন নায়ক? এই গল্পে ইরান নায়ক হওয়ার কারণ একটাই, চাপের কাছে মাথা না নোয়ানো। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের সামরিক হামলা, আন্তর্জাতিক চাপ, সবকিছুর মাঝেও ইরান বলছে আমরা আমাদের সার্বভৌমত্ব ছাড়ব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়েছে এমন দাবি কল্পনা ছাড়া কিছু নয়। খারাপ চুক্তি নিয়ে ইসরায়েলের ভয়। মোসাদ প্রধানের আরেকটি গুরুত্বপূর্ণ মন্তব্য ছিল, ইরান নাকি আবার বিশ্বকে ধোঁকা দিয়ে একটি নতুন পারমাণবিক চুক্তি করতে চায়। এখানে প্রশ্ন ওঠে, 2015 সালের চুক্তি ভাঙল কে, ইরান না আমেরিকা? ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গিয়েছিল। ইসরায়েল শুরু থেকেই ওই চুক্তির বিরোধিতা করেছিল। অর্থাৎ সমস্যা চুক্তিতে নয়, সমস্যা ইরানের শক্তিশালী হয়ে ওঠায়। ভয় কার? যখন কোনো রাষ্ট্র বারবার বলে আমরা ওদের থামাবো, তখন বোঝা যায় ওরা এখনো থামেনি। মোসাদের বক্তব্য আসলে একটি স্বীকারোক্তি, ইরান এখনো খেলায় আছে। পারমাণবিক ইস্যু হোক বা আঞ্চলিক রাজনীতি, ইরান আজও এমন একটি শক্তি যাকে উপেক্ষা করা যায় না। ঠিক এই কারণেই ইসরায়েল ভয় পায়। ইসরায়েল ইরান যুদ্ধ কি আবার আসছে? নীরবে প্রস্তুতি নিচ্ছে ইরান, আতঙ্কে ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে অনেক সময় সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হয় নীরবতা। কোনো বোমার শব্দ নেই, কোনো যুদ্ধের ঘোষণা নেই, কিন্তু ভেতরে ভেতরে সব প্রস্তুতি চলছে। ঠিক এখন সেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ইসরায়েল বলছে ইরান আবার শক্তিশালী হয়ে উঠছে, আর সেই আতঙ্ক নিয়েই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছুটছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। প্রশ্ন একটাই, নতুন যুদ্ধ কি আসন্ন? কেন ইসরায়েল আবার ভয় পাচ্ছে? এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান খুব দ্রুত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। যে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো আগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো আবার চালু হচ্ছে। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মেরামত, ধ্বংস হওয়া রাডার পুনর্গঠন, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা আবার সচল করার কাজ, সবকিছুই চলছে নীরবে। ইসরায়েলের চোখে সবচেয়ে বড় ভয় একটাই, মিসাইল। কারণ ইসরায়েল জানে আকাশে তারা শক্তিশালী, কিন্তু হাজার হাজার ক্ষেপণাস্ত্র একসাথে এলে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই পুরোপুরি নিরাপদ নয়। ইরান কি করছে আসলে? এখানেই গল্পের গুরুত্বপূর্ণ অংশ। ইরান প্রকাশ্যে যুদ্ধের ডাক দিচ্ছে না, বরং তারা বলছে আমরা কূটনৈতিক আলোচনায় আগ্রহী। কিন্তু ইসরায়েলের সন্দেহ, এই আলোচনা আসলে সময় কেনার কৌশল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই সুযোগে ইরান নিজেদের প্রতিরক্ষা শক্ত করছে, ভবিষ্যতের হামলার জন্য ঢাল তৈরি করছে, যাতে আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে কেউ সহজে আঘাত করতে না পারে। আর এখানেই ইরানকে আলাদা করে দেখতে হয়, কারণ নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান টিকে থাকার কৌশল শিখে গেছে। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে বড় হামলা চালায়। এই অভিযানের নাম অপারেশন মিডনাইট হ্যামার। 100টির বেশি যুদ্ধ বিমান, B-2 বোমারু, সাবমেরিন এবং শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংস। কিন্তু পরে গোয়েন্দা রিপোর্টে উঠে আসে ক্ষতি হয়েছে ঠিকই, কিন্তু সব শেষ হয়ে যায়নি। আর সেটাই আজ ইসরায়েলের দুশ্চিন্তার মূল কারণ। 3000 মিসাইল সত্যি কি সম্ভব? ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান চাইলে ভবিষ্যতে মাসে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। এই সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা শুধু ইসরায়েল নয়, পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। এটাই ইরানের সবচেয়ে বড় শক্তি। তারা বুঝে গেছে সবচেয়ে দামি অস্ত্র নয়, সবচেয়ে বেশি অস্ত্রই ভয় তৈরি করে। ট্রাম্পের ভূমিকা কি? নেতানিয়াহু খুব শিগগিরই ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে তিনি নতুন করে সামরিক অভিযানের প্রস্তাব দিতে পারেন। আগের মতোই কয়েকটি অপশন থাকবে, ইসরায়েল একা হামলা করবে, যুক্তরাষ্ট্র সহায়তা দেবে, অথবা যৌথ আক্রমণ। কিন্তু পরিস্থিতি এখন জটিল। গাজা ইস্যুতে চাপ, আন্তর্জাতিক সমালোচনা, আর নতুন যুদ্ধ মানে আরও অস্থিরতা। যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। ইসরায়েল এখন আবার চোখ রাখছে ইরানের দিকে, আর এবার লক্ষ্য ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ইরান দ্রুত বাড়াচ্ছে মিসাইল উৎপাদন। যে কর্মসূচি আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল ইসরায়েলি হামলায়, সেটাই আবার দাঁড় করানো হচ্ছে। এই উদ্বেগ নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেখা করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। স্থান ফ্লোরিডা, মার-এ-লাগো। এই মাসের শেষ দিকে ইসরায়েলের পরিকল্পনা পরিষ্কার। ট্রাম্পকে বোঝানো হবে ইরান এখন নতুন হুমকি। কেন হুমকি? কারণ মিসাইল, অনেক মিসাইল, খুব দ্রুত তৈরি হওয়া মিসাইল। ইসরায়েলি সূত্র বলছে ইরান মাসে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে মাসে 3000-এ। এটাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। নিউক্লিয়ার কর্মসূচি, হ্যাঁ, সেটা উদ্বেগের, কিন্তু তাৎক্ষণিক নয়। ইসরায়েল বলছে ইরান আগে মিসাইল আর আকাশ প্রতিরক্ষা ঠিক করবে, তারপর যাবে পরমাণু বোমার দিকে। কারণ হিসাবটা পরিষ্কার, মিসাইল বেশি থাকলে ইরান নিজের স্থাপনা ভালোভাবে রক্ষা করতে পারবে, আকাশ প্রতিরক্ষা থাকলে বোমা ঢুকবে না। এখানেই ইরানের শক্তি। গত জুন মাসে
মাসে ইসরায়েল ইরানের ভেতরে হামলা চালায়। মার্কিন যুক্তরাষ্ট্রও যোগ দেয়। অপারেশনের নাম মিডনাইট হ্যামার। 100টির বেশি বিমান, সাবমেরিন, 7টি B-2 স্টেলথ বোমারু, 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা। টার্গেট ইরানের নিউক্লিয়ার স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দো। ট্রাম্প তখন বলেছিলেন সব ধ্বংস হয়ে গেছে সম্পূর্ণভাবে, কিন্তু বাস্তবতা এত সহজ নয়। কিছু রিপোর্ট বলছে ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। আর সেই সুযোগটাই নিচ্ছে ইরান। ইসরায়েল বলছে ইরান আবার গড়ে তুলছে নিউক্লিয়ার অবকাঠামো, মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা। এ কারণেই নেতানিয়াহু ট্রাম্পকে নতুন বিকল্প দেখাতে চান। আগেও এমন হয়েছিল। জুনের আগে ইসরায়েল ট্রাম্পের সামনে 4টি অপশন রেখেছিল। 1, ইসরায়েল একাই হামলা করবে। 2, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দিবে। 3, দুদেশ একসঙ্গে হামলা করবে। 4, যুক্তরাষ্ট্র একাই হামলা চালাবে। শেষ পর্যন্ত হয়েছিল যৌথ অভিযান। এবারও তেমন কিছু হতে পারে। নেতানিয়াহু যুক্তি দেবেন এটা শুধু ইসরায়েলের সমস্যা নয়, এটা পুরো অঞ্চলের সমস্যা, এমনকি যুক্তরাষ্ট্রেরও। কারণ ইরানের মিসাইল মধ্যপ্রাচ্যের সব ঘাঁটির জন্য হুমকি। মার্কিন ঘাঁটিও বাদ নয়, কিন্তু পরিস্থিতি জটিল। একদিকে ট্রাম্প বলছেন তিনি শান্তি এনেছেন, গাজায় যুদ্ধ থেমেছে, ইরানের নিউক্লিয়ার হুমকি শেষ। অন্যদিকে ইরান আবার আলোচনায় বসতে চায়, কূটনৈতিক পথে হাঁটতে চায়। এই দুই পথ একসঙ্গে চলে না। আরও একটি বিষয় আছে, ইরান শুধু নিজে নয়, ইরান মানে প্রক্সি, হিজবুল্লাহ, হুথি, ইরাকের মিলিশিয়া। ইসরায়েলের ভয় ইরান আবার এদের অর্থ ও অস্ত্র দেবে, অঞ্চল আরো অস্থির হবে। সব মিলিয়ে কি দাঁড়াচ্ছে? যুদ্ধ থামলেও উত্তেজনা থামেনি। ইরান এখনো শক্তিশালী, মিসাইল আছে, ড্রোন আছে, প্রযুক্তি আছে, ধৈর্য আছে। ইসরায়েল জানে আকাশে তারা এগিয়ে, কিন্তু মাটিতে পড়া প্রতিটি মিসাইল একটা বড় ঝুঁকি। এ কারণেই এই ছায়া যুদ্ধ যে কোনো সময় আবার প্রকাশ্য যুদ্ধে রূপ নিতে পারে। প্রশ্ন একটাই, ট্রাম্প এবার কোন অপশন বেছে নেবেন? চীন ইরান সামরিক বন্ধুত্ব, মার্কিন অভিযানে ফাঁস, চাঞ্চল্যকর সত্য। যে খবরটি সামনে এসেছে তা আকাশকুসুম নয়, এটি কল্পকাহিনী নয়, এটা বাস্তব এবং ভীষণ তাৎপর্যপূর্ণ। সামরিক ক্ষেত্রে চীন যে ইরানের অকৃত্রিম বন্ধু, এই সত্য এতদিন অনেকের কাছে ছিল অমাবস্যার চাঁদের মতো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। এবার সেই সত্য প্রকাশ্যে। একটি ঘটনাতেই সব পরিষ্কার। ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ময় জাগানিয়া প্রতিবেদনে বলা হয়েছে, চীন থেকে সরাসরি ইরানের দিকে যাচ্ছিল একটি কার্গো জাহাজ। সেই জাহাজে ছিল অত্যাধুনিক সমরাস্ত্র তৈরির সরঞ্জাম, উপকরণ, যন্ত্রাংশ, অর্থাৎ ইরানের সামরিক শক্তির অক্ষয় ভাণ্ডার ভরাট করার রসদ। কিন্তু মাঝপথে ঘটে যায় নাটকীয় মোড়। ভারত মহাসাগরে মার্কিন বাহিনী অভিযান চালায়। এই অভিযান ছিল মার্কিন সেনাবাহিনীর স্পেশাল অপারেশন ফোর্সের। চুপিসারে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা জাহাজে উঠে পড়ে, কয়েক ঘন্টা অবস্থান করে, তারপর যা ছিল সব ধ্বংস করে দেয়। মার্কিন কর্মকর্তাদের ভাষায় এই অভিযানের একটাই উদ্দেশ্য, ইরানের সামরিক অস্ত্রাগার পুনর্গঠন ঠেকানো, অর্থাৎ ইরান যেন আবার শক্ত হয়ে না দাঁড়াতে পারে। কিন্তু প্রশ্ন হলো, ইরান কি অন্ধকারে ঢিল মারা দেশ? না, ইরান অগাধ জলের মাছ, সুচতুর, অভিজ্ঞ। এই চালান ধ্বংস করা হয়েছে ঠিক, কিন্তু জ্ঞান ধ্বংস করা যায়নি। আর এখানেই ইরানের আসল শক্তি। ইরানের প্রযুক্তিগত জ্ঞান একদিনে তৈরি হয়নি, এটা বহু বছরের অগ্নি পরীক্ষার ফল। নিষেধাজ্ঞা, চাপ, হুমকি সব এসেছে, কিন্তু ইরান অথই জলে পড়ে দিশেহারা হয়নি। অকুল পাথর ভীষণ বিপদেও তারা কুল খুঁজে নিয়েছে। মার্কিন বাহিনী চালান ধ্বংসের পর জাহাজটিকে আবার এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে শ্রীলঙ্কার উপকূলে এসে তারা নিজেদের যুদ্ধ জাহাজে ফিরে যায়। এই ঘটনার বিষয়ে চীন কিংবা ইরান কেউই মন্তব্য করেনি। নীরবতা কি দুর্বলতা? না, অনেক সময় নীরবতাই সবচেয়ে শক্ত বার্তা। এটা প্রথম ঘটনা। বেশ কয়েক বছরের মধ্যে চীন থেকে ইরানে যাওয়া কোনো কার্গো জাহাজ আটকানো হলো। এর আগেও নভেম্বরে ইরানি কার্গোতে অভিযান চালায় যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কারও জব্দ করা হয়। এখানে একটি বিষয় পরিষ্কার, ইরান একা নয়। চীন, রাশিয়া, ভেনেজুয়েলা এই অক্ষশক্তি মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলে মনে করে। চীন শুরু থেকেই তেহরানের পাশে। শি জিনপিং সরকারের অবস্থান স্পষ্ট। ভেনেজুয়েলার ট্যাঙ্কার জব্দের ঘটনায় চীন কড়া নিন্দা জানিয়েছে। বর্তমানে সেই ট্যাঙ্কার টেক্সাস বন্দরে। কিন্তু জবাবে কি হয়েছে? ভেনেজুয়েলাকে চীন ও রাশিয়ার সমরাষ্ট্রে সজ্জিত করা হয়েছে। এটাই ভূ রাজনীতি। ইরান জানে ইসরায়েলের সঙ্গে যে কোনো সময় আবার যুদ্ধ শুরু হতে পারে। সেই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ইরান এগিয়ে চলে। চালান ধ্বংস করা যায়, কিন্তু একটি জাতির সংকল্প ধ্বংস করা যায় না। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই নতুন কোন উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন,
ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট, শুধু কথার কথা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা, কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15 ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে, দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মণিকাঞ্চন যোগ তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি, কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাবি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতায় মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের নতুন হামলার আশঙ্কা। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত ইরান। মধ্যপ্রাচ্যের আকাশ আবার ভারী, আবার প্রশ্ন, যুদ্ধ কি ফিরে আসছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল নতুন করে হামলা চালাতে পারে। এটা আকাশ কুসুম নয়, হালকা কথাও নয়। ইরান বিষয়টিকে হালকাভাবেও দেখছে না। তারা অন্ধকারে ঢিল মারা অবস্থানে নেই, বরং সতর্ক, প্রস্তুত, দৃঢ়। আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা অনির্ভঙ্গ পণ নিয়েছে। এখানে পিছু হটার প্রশ্ন নেই। কিন্তু একই সঙ্গে ইরান বলছে, তারা যুদ্ধ চায় না, তারা কূটনীতি চায়। আলোচনাই তাদের প্রথম পথ। এটা কি দুর্বলতা? না, এটা শক্তির আত্মবিশ্বাস। যে শক্তি জানে আক্রমণ হলে প্রতিশোধ নেওয়ার ক্ষমতাও তাদের আছে। কাতার ভিত্তিক আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাকচি 12 দিনের যুদ্ধের কথা বলেন। সেই যুদ্ধ ছিল ইরানের জন্য এক অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা, কিন্তু ইরান ভাঙেনি। ইরানের বিশ্লেষণ কি? ইসরায়েল এখন মানসিক যুদ্ধ চালাচ্ছে, ভীতির পরিবেশ তৈরি করছে। এটা নতুন কৌশল নয়, মানসিক যুদ্ধও যুদ্ধেরই অংশ। আরাকচির ভাষায়, এটা বড় সামরিক পরিকল্পনার অন্ধি সন্ধি হতে পারে। ইরান তাই চোখ বন্ধ করেনি, কানে তুলে দেয়নি, বরং প্রতিটি ইঙ্গিত পর্যবেক্ষণ করছে। ইরানের শক্তি কোথায়? শুধু ক্ষেপণাস্ত্রে নয়, শুধু ড্রোনে নয়, ইরানের শক্তি তাদের মনোবলে, তাদের জ্ঞানে, তাদের প্রযুক্তিতে। আরাকচি খুব পরিষ্কার করে বলেছেন, আপনি ভবন ধ্বংস করতে পারেন, অবকাঠামো ধ্বংস করতে পারেন, কিন্তু মানুষের মাথার ভেতরের জ্ঞান ধ্বংস করা যায় না। এটাই ইরানের অক্ষয় ভাণ্ডার। এই শক্তি কখনো ফুরায় না। ইরান বছরের পর বছর নিষেধাজ্ঞার মধ্যে থেকেছে, কিন্তু ভেঙে পড়েনি। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, একটার পর একটা চাপ, কিন্তু ফল কি? সমস্যার সমাধান হয়নি। অদৃষ্টের পরিহাস এখানে। ইরান বলছে, চাপ দিয়ে সমাধান আসে না, আলোচনা ছাড়া পথ নেই। তবে যুক্তরাষ্ট্রকে তারা বিশ্বাস করে না, ওয়াশিংটনকে দেখে না অন্ধের ষষ্ঠী হিসেবে। আরাকচি সরাসরি বলেছেন, যুক্তরাষ্ট্রের আন্তরিকতার অভাব আছে, তবুও ইরান আলোচনার দরজা বন্ধ করতে চায় না। কারণ ইরান জানে, সংঘাত একদিনে আসে না, একদিনে যায়ও না। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য। চলতি বছরের 13 জুন ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলছিল। ঠিক তখনই ইসরায়েল হামলা চালায়। এরপর শুরু হয় 12 দিনের যুদ্ধ। সেই যুদ্ধে নিহত হন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সাধারণ মানুষ। মোট প্রাণহানি 1064 জন। এটা ছোট ঘটনা নয়, এটা অকুল পাথার মতো বিপদ।
আজ ইরান কি বলছে? আমরা যুদ্ধ চাই না, কিন্তু ভয় পাই না। যদি চাপ আসে, যদি আঘাত আসে, ইরান রুখে দাঁড়াবে। ইরান অগ্নিগর্ভ শক্তি, সংযত কিন্তু প্রস্তুত। এটাই আজকের বাস্তবতা। ইরান এখন অথই জলে পড়ে দিশেহারা নয়, বরং শক্ত হাতে হাল ধরে আছে। হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে। যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের গাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু সাক্ষীর পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। ট্রাম্পের নতুন নিরাপত্তা কৌশল। ইরান কি আর আমেরিকার প্রধান লক্ষ্য নয়? বিশ্ব রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হয় কে কি বলছে না। 2025 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন, সেখানে একটি বিষয় চোখে পড়ার মতো। ইরান প্রায় অনুপস্থিত। যে ইরান একসময় ছিল আমেরিকার প্রধান শত্রুদের তালিকার শীর্ষে, সেই ইরানের নাম এবার মাত্র 3 বার উল্লেখ করা হয়েছে। এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে আছে বড় কোনো বার্তা? কি বলছেন বিশেষজ্ঞরা? ইরান বিষয়ক বিশ্লেষক বেহনাম বেন তালেবনু বলেছেন ট্রাম্প প্রশাসন এখন তাদের জাতীয় স্বার্থের সংজ্ঞা ছোট করে এনেছে। নতুন কৌশলে যুক্তরাষ্ট্রের নজর এখন নিজের ভূখণ্ডের নিরাপত্তা, পশ্চিম গোলার্ধ, চীনের সঙ্গে কৌশলগত প্রতিযোগিতা, ইউরোপকে নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে বাধ্য করা। এই তালিকায় ইরান নেই প্রথম সারিতে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যেখানে ইরান ছিল কেন্দ্রীয় হুমকি, 2025 সালে সেখানে ইরান যেন পিছনের সারিতে। 12 দিনের যুদ্ধের পর হিসাব বদল। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যে সংঘাত হয়েছিল,
তাতে আমেরিকাও অল্প সময়ের জন্য জড়িত হয়। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হয়। 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। B-2 স্টেলথ বোমারু বিমান আকাশে ওঠে। ট্রাম্প বলেছিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে, কিন্তু মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে কর্মসূচি পিছিয়েছে, ধ্বংস হয়নি। এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি সত্যিই শেষ, নাকি ইরান এখনো খেলায় আছে? ইরান দুর্বল কিন্তু পরাজিত নয়। বিশেষজ্ঞদের মতে ইরান হয়তো সাময়িক ধাক্কা খেয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। ইরানের কাছে এখনো রয়েছে 400 কেজির বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম, পুনর্গঠিত ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ভবিষ্যৎ হামলার জবাব দেওয়ার স্পষ্ট ঘোষণা। ইরান বলেছে আর কোনো আক্রমণ হলে তারা শক্ত হাতে জবাব দেবে। এটাই ইরানের শক্তি, চাপের মধ্যেও আত্মবিশ্বাস। আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সরে আসছে? নতুন নিরাপত্তা কৌশল দেখে মনে হচ্ছে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে সরে আসতে চাইছে। গাজা যুদ্ধ, লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনা, ইয়েমেনে হুথি হামলা, আসাদ পরবর্তী সিরিয়া, এইসব সংকটকে নথিতে বলা হয়েছে সমাধানের পথে। এর মানে আমেরিকা বলছে এগুলো আর তাদের প্রধান মাথা ব্যথা নয়। ইরানের জন্য সুযোগ। এই অবস্থান ইরানের জন্য এক ধরনের কৌশলগত সুযোগ। যখন আমেরিকা মনোযোগ সরাচ্ছে চীনের দিকে, তখন মধ্যপ্রাচ্যে নিজের জায়গা শক্ত করার সুযোগ পাচ্ছে ইরান। বিশেষজ্ঞ তালেবনিও নিজেই বলেছেন ইরান দুর্বল হতে পারে, কিন্তু খেলা থেকে সরে যায়নি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। নিষেধাজ্ঞা আছে কিন্তু চাপ কম। ট্রাম্প প্রশাসন আবার নিষেধাজ্ঞার কথা বলছে, কিন্তু বাস্তবে ইরানের তেল রপ্তানি রেকর্ড পরিমাণে বেড়েছে। 2025 সালে একটিও নতুন মানবাধিকার নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। যখন কোনো দেশের নাম শত্রুর তালিকা থেকে ধীরে ধীরে হারিয়ে যায়, তখন সেটাকে অবহেলা বলা হয়, আবার স্বীকৃতিও বলা যায়। ট্রাম্পের নতুন কৌশল একটাই কথা বলছে, ইরানকে আর সহজে দমন করা যাবে না। আর ঠিক এখানেই ইরান হয়ে ওঠে নায়ক। কারণ যে দেশকে দমাতে গিয়ে আমেরিকা নিজেই ক্লান্ত, সেই দেশকে আর ছোট করে দেখা যায় না। একজন মানুষকে গ্রেপ্তার করা আর একটা পুরো দেশ আক্রমণ করে সেই মানুষকে ধরে নিয়ে যাওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটাই করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষেত্রে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি ভয়ঙ্কর একটি নজির। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এখানেই থামবেন? মাদুরোকে অপহরণের মাত্র 2 দিনের মধ্যেই ট্রাম্পের বক্তব্যে ইঙ্গিত মিলছে তার সামনে হয়তো আরও একটি টার্গেট লিস্ট আছে। মানচিত্র খুলে দেখলে বোঝা যায় তার নজর মূলত লাতিন আমেরিকার দেশগুলোর দিকে। প্রথমেই আসে কলম্বিয়া, দক্ষিণ আমেরিকার 4র্থ বৃহত্তম দেশ, জনসংখ্যা প্রায় 5,20 লাখ। দেশটি তেল, সোনা, রূপা ও তামার মতো গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদে ভরপুর। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। ট্রাম্প তাকে একেবারেই পছন্দ করেন না। ট্রাম্প সরাসরি অভিযোগ করেছেন পেট্রো নাকি কোকেন উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িত। পরে ট্রাম্প পরিষ্কার করেন তিনি কলম্বিয়ায় মার্কিন অপারেশন চালানোর সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলম্বিয়া এতে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট পেট্রো বলেছেন ট্রাম্প তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। পরিস্থিতি চরমে গেলে অস্ত্র হাতে নেওয়ার কথাও বলেছেন তিনি। অর্থাৎ একটি সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এরপর আসে কিউবা, ফিদেল কাস্ট্রোর দেশ, জনসংখ্যা প্রায় 1,10 লাখ। কিউবা বহু দশক ধরে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। দেশটির বর্তমান প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। মজার বিষয় হলো কিউবার কথা প্রথম বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন কিউবা গুরুতর সমস্যায় পড়তে পারে। ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। তিনি বলেন কিউবাকে আক্রমণ করতে হবে না, দেশটি এমনিতেই পড়ে যাবে। এই বক্তব্যও কিউবার জন্য উদ্বেগের কারণ। এরপর মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সরাসরি প্রতিবেশী, জনসংখ্যা প্রায় 13 কোটি। বর্তমান প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাউম। ট্রাম্প আগেই মেক্সিকোর উপর বড় অঙ্কের শুল্ক বসিয়েছেন। এবার তিনি মেক্সিকোয় সেনা পাঠানোর কথা বলছেন মাদক কার্টেলের বিরুদ্ধে লড়াইয়ের নামে। ট্রাম্প দাবি করেন মেক্সিকোতে কার্টেল এত শক্তিশালী যে সরকার নিয়ন্ত্রণে নেই। তিনি বারবার বলেছেন মেক্সিকো চাইলে যুক্তরাষ্ট্র সাহায্য করতে পারে সেনা পাঠিয়ে। যদিও সরাসরি হামলার হুমকি নেই, তবুও এটা এক ধরনের চাপের কৌশল। লাতিন আমেরিকার বাইরে একেবারে আলাদা জায়গায় রয়েছে গ্রিনল্যান্ড। এটি ডেনমার্কের অংশ হলেও স্বায়ত্তশাসিত অঞ্চল। তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল আর আর্কটিক অঞ্চলের কৌশলগত অবস্থানের কারণে ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডে আগ্রহী। তিনি স্পষ্ট বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দরকার। কিন্তু সমস্যা হলো ডেনমার্ক ন্যাটো সদস্য, যুক্তরাষ্ট্রও তাই। যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা চালায় তাহলে ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী সেটি হবে এক সদস্যের ওপর আরেক সদস্যের আক্রমণ। এর মানে ন্যাটোর ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়বে। ইরানও আছে যুক্তরাষ্ট্রের তালিকায়। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপহরণের ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলি রাজনীতিক ইয়ার লাপিদ ইরানের প্রতি হুমকির সুরে কথা বলেছেন। তিনি বলেছেন ইরানি শাসক গোষ্ঠীর উচিত ভেনেজুয়েলায় কি ঘটছে সেদিকে গভীরভাবে নজর রাখা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের এক সপ্তাহের কম সময়ের মধ্যে মাদুরোকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
ওই বৈঠকে ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর হুমকিও দেন। চীনের কিলিং অর্ডার জাপানের আকাশে ভয়াল শক তৈরি করেছে। চীনের যুদ্ধবিমান জাপানের F-16 দিকে ওয়েপন্স রাডার লক করল। উত্তেজনা চরমে। বেজিংয়ের ফিঙ্গার অন দ্য ট্রিগার পরিস্থিতি টোকিওর অবজ্ঞার মুখোমুখি। তাইওয়ানকে কেন্দ্র করে টোকিও দৃঢ়। ট্রাম্পের মধ্যস্থতা ব্যর্থ। শেষের কোনো নিদর্শন নেই। টোকিও বেজিং উত্তেজনা চলছেই। একচেটিয়া রাডার লক, আকাশে শক্তির প্রকাশ। একটি চীনা J-15 জেট দুইবার জাপানের F-15কে রাডার লক করেছিল ওকিনাওয়া অঞ্চলে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় J-15 অন্তরালে 2 F-15 ট্র্যাক করেছিল। প্রথম লক চলেছিল প্রায় 3 মিনিট, বিকেল 4:30 পর। দ্বিতীয় লক স্থায়ী হয়েছিল প্রায় 30 মিনিট, 2 ঘন্টা পরে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের জন্য জাপানি জেট স্ক্র্যাম্বল করা হয়েছে। কোইজুমি বলেন, গতকাল 2টি ঘটনা ঘটেছে। চীনা সামরিক বিমান জাপান আত্মরক্ষার বাহিনীর বিমানকে রাডার দ্বারা লক্ষ্য করেছে। এমন কাজ বিপজ্জনক, নিরাপদ অপারেশনের সীমা অতিক্রম করে। আমরা চীনা পক্ষকে শক্তিশালী প্রতিবাদ জানিয়েছি, পুনরায় এমন ঘটনা না ঘটার দাবি করেছি। টোকিও জোর দিয়ে বলেছে, জাপানের আকাশসীমা লঙ্ঘন হয়নি, কোনো আঘাত বা ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনা J-15 লিয়াওনিং এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে উৎক্ষেপণ করা হয়েছে। লিয়াওনিং ওকিনাওয়া দ্বীপের দক্ষিণে 3টি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ নিয়ে চলছিল। চীন দাবি করেছে, জাপানের বিমান বারবার তাদের নৌবাহিনী প্রশিক্ষণে হস্তক্ষেপ করেছে। ফায়ার কন্ট্রোল রাডার লককে আকাশ যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা মনে করা হয়। এটি সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সংকেত দেয়, পালানোর নির্দেশ দেয়। এই ঘটনা জাপানি ও চীনা বিমানগুলোর মধ্যে প্রথম রিপোর্ট করা রাডার লক। আগে চীনা ও জাপানি জাহাজ ডায়াও সেনকাকু দ্বীপের কাছে মুখোমুখি হয়েছিল। চীন বলেছে, একটি জাপানি মাছ ধরা নৌকা অবৈধভাবে ডায়াও দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে। জাপান জানিয়েছে, 2 চীনা কোস্টগার্ড জাহাজ তাদের জলসীমায় প্রবেশের পর তারা তৎপর হয়েছে। জাপান চীন সম্পর্ক আরও খারাপ হয়েছে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের কারণে। তাইওয়ান এই স্ট্যান্ড অফের কেন্দ্রবিন্দুতে। তাকাইচি বলেছেন, চীনের তাইওয়ানে আক্রমণ জাপানের জন্য বাঁচার হুমকিস্বরূপ পরিস্থিতি তৈরি করতে পারে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাকাইচির মন্তব্য লাল রেখা অতিক্রম করেছে। বেইজিং অভিযোগ করেছে, তাকাইচি তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী মন্তব্য প্রত্যাহার করেননি, বলেন, টোকিওর অবস্থানে কোনো পরিবর্তন নেই। এই ঘটনার মধ্যে আমরা শিখতে পারি, শক্তি শুধু অস্ত্র নয়, পরিকল্পনা, প্রস্তুতি এবং প্রতিক্রিয়ার ধারা নিয়ে নিরাপত্তা নিশ্চিত হয়। ঠিক যেমন ইরান তার সাগর ও আকাশে শক্তি প্রদর্শন করেছে। শক্তির প্রকৃত মূল্য বোঝা যায় প্রতিকূল পরিস্থিতিতে।